হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। যখন সকালে ঘুম থেকে উঠেছি কিট্টু আর আমি, ঘড়িতে প্রায় সকাল 9:30 মতো বাজে। ওই ঘুমে হয়নি, উঠে যাচ্ছিল বিছানায় দিলে। ঠান্ডা ঠান্ডা না, ওকে ধরে নিয়ে কালকে রাতেও ধরে নিয়ে গায়ের সাথে ঘুমোচ্ছে কিট্টু। তো ঘুম থেকে উঠে কিট্টু সোজা চলে যায় ও দাদু ঠাম্মির কাছে। দেখতে গেলে শুধুমাত্র রাতে ঘুমানোর সময় আমার কাছে নিয়ে আসি, বাকি অন্যান্য সময় দাদু ঠাম্মি আবার দিদুর বাড়িতে গিয়ে সকলের সাথে বেশ ভালোই সময় কাটাচ্ছে। তো যাই হোক, ঘড়িতে এখন প্রায় দুপুর 2টো বাজে। কিট্টু দুপুরের খাওয়া শেষ করে ঘুমিয়েও পড়েছে, আর ওকে ঘুম পাড়িয়ে আরও কিছু কাজকর্ম সেরে বেশ কিছুক্ষণ পরে আমরাও খেতে বসে পড়েছি। আর আজকে দুপুরের খাবারে যথারীতি বাকি দিনের মতোই মা আমাদেরকে পুরো পেট ঠেসে ভাত, ডাল, 2 ধরনের সবজি, মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ানোর পরে বলছে আমাদের নাকি আবার বিকেলবেলা মহাপ্রভু ভোগের নিমন্ত্রণ রয়েছে। তো সেজন্যই শাশুড়ি মায়েরই একটা শাড়ি পরে আমরা রেডি হয়ে গিয়েছি। এবার চলুন, কিট্টু ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে। তো প্রথমে ভেবেছিলাম কিট্টুকে নিয়ে যাব না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তারপরে ভাবলাম ও যেহেতু বাইরে বেড়াতে বেশ পছন্দ করে, তো ঠিক আছে, ও ঘুম থেকে উঠে যাক। সেজন্যই আমরা একটুখানি অপেক্ষা করলাম, তারপর প্রত্যেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর কিট্টু যেহেতু যাচ্ছে সেজন্যই সাথে ওর বাবাও যাচ্ছে, নাহলে প্রথমে রোহন আর কিট্টু ভেবেছিল বাড়িতেই থেকে যাবে। এদিকে আমি, শাশুড়ি মা আর পাশের বাড়ির এক কাকিমা 3জনে মিলে আমরা যাব মহাপ্রভুর ভোগ খেতে। আর সেখানে এসে যখন প্লেটে নানান রকমের একের পর এক প্রচুর খাবার এসে উপস্থিত হচ্ছিল, তখন ভাবলাম চট করে একটা ছোট্ট ভিডিও করলে কেমন হয়। তবে লাঞ্চের পরেই নেমন্ত্রণ বাড়িতে এসে এত কিছু খাবার পরে আর নড়াচড়ার জায়গা ছিল না। আর সেখান থেকেই কিছুক্ষণের জন্য আমি কিট্টুকে রেখে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। সারাদিন ওদের আবার কিট্টুকে অল্প কিছুক্ষণের জন্য না দেখলেও মন ভরে না। আর কিট্টু এদিকে সারাদিন বাড়িতে থাকার পরে একটুখানি আবার বাড়ির বাইরে না বেরোলে ওরও মনটা কেমন করতে থাকে। তোর ঘোরারই জায়গা হলো এখন দিদুর বাড়ি। তো যাই হোক, কিট্টুকে আমার মায়ের কাছে রেখে আমি শ্বশুরবাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে রোহন আর আমি বেরিয়েছিলাম খুবই একটা গুরুত্বপূর্ণ কাজে। আসলে আগেই আপনাদেরকে বলেছিলাম যে দেশে ফিরে কিট্টুর আমরা এখানেও একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান আয়োজন করব। এবার বাড়িতে এসে খুব অল্প দিনের মধ্যেই এই অনুষ্ঠানটা আমাকে আর রোহনকে মিলে সব কিছু বুকিং করে অ্যারেঞ্জ করতে হয়েছিল। তার কারণ বাড়িতে লোক বলতে শ্বশুর শাশুড়ি রয়েছে, তাদের তো বয়স হয়েছে, এত জায়গায় দৌড়ঝাঁপ করা সম্ভব নয়। তবে দূর থেকে ফোনের মারফতে আমার বোনের কিছুটা সাহায্য পেয়েছিলাম, কারণ অনেক দিন আমরা রায়গঞ্জে আসি না। এখন কোন ভবনটা ভালো হয়েছে, কোনটা বুক করলে ভালো হবে, বা কোথায় কার্ড প্রিন্ট করলে বেটার হবে, এই সব ওকে আগে থেকেই খোঁজ নিয়ে রাখতে বলেছিলাম। তো বোনের কাছে প্রথম শুনেছিলাম যে রায়গঞ্জে এরকম একটা নতুন হোটেল হয়েছে, তার 2টো ফ্লোরে এরকম ব্যাঙ্কুয়েট হল রয়েছে, যেটা অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে। তো সেজন্যই আজকে আমি আর রোহন বেরিয়ে গিয়েছি এই নতুন জায়গাটার পাশাপাশি আরও কিছু ভবন ঘুরে নিয়ে তারপরে কিটুর অনুষ্ঠানটা কোথায় করা হবে সেটা আমরা বুক করে ফেলবো। তাহলে একটা বিশাল বড় কাজ হয়ে থাকবে, কারণ হাতে কম সময় রয়েছে। যতক্ষণ না আমরা কোথায় অনুষ্ঠানটা হবে সেই জায়গাটা ঠিক করতে পারছি, ততক্ষণ তো কার্ডও ছাপাতে পারছি না। আর যে ডেটটা আমরা ঠিক করেছি সেই ডেট অনুসারে হাতে মাত্র আর 2 সপ্তাহ সময় রয়েছে। তো এখানে 2টো ফ্লোর আমরা ঘুরে দেখলাম, সাথে একটা রুমও দেবে। তো সেই রুমটা ঘোরার পরে সমস্যা হলো একটাই, যে এই ব্যাঙ্কুয়েটের কিছু কাজ নাকি অসম্পূর্ণ রয়েছে, পুরোপুরিভাবে ভাড়া দেওয়ার জন্য নাকি এখনও সেভাবে বুকিং চলছে না। তবে আমার বোন এর আগে একবার এসে এখানকার ম্যানেজার যিনি ছিলেন তার নাম্বারটা নিয়ে গিয়েছিলেন। তো তার সাথে কথা বলার পরে তিনি আমাদেরকে আজকে আসতে বলেছিলেন। এবার এখানে আসার পরে জানতে পারছি ম্যানেজার শহরের বাইরে গিয়েছে, এখনও তিনি ফেরেননি। আর এদিকে আবার আমাদেরকে বলেছিল আজকে উনি ফিরে আসবেন। এবার উনি না আসলে তো এই নতুন অনুষ্ঠানের জায়গাটার ভাড়া কত বা বুকিং নেওয়া কোনোটাই সম্ভব নয়। এই করে করে সময় পেরিয়ে
এগিয়েই যাচ্ছে, এদিকে অনুষ্ঠানের দিন এক এক করে কাছে চলে আসছে, আর কোনো কাজই হচ্ছে না ঠিকঠাক মতো। এটা ভেবেই আমার তো টেনশনে হাত পা একদম ঠান্ডা হয়ে আসছে। কি আর করা যাবে, ম্যানেজার নাকি আগামীকাল আসবে, তো একদিন আমাদেরকে অপেক্ষা করতেই হবে। নাহলে তো আমি ভেবেছিলাম এর অপোজিটে আরেকটা ভবন রয়েছে, আজকে এটা যখন হলো না, এখান থেকে গিয়ে সামনের ভবনটাই বুক করে দিই। কিন্তু আমাদের থেকেও শ্বশুর মশাই মানে কিট্টুর দাদুর আরও বেশি ইচ্ছে ছিল এই ভবনটা বুক করার। আমাদেরকে ফোনেও উনি জানিয়েছিলেন এখানে একটা নতুন হোটেল হয়েছে, সেখানে যেন আমরা গিয়ে খোঁজ খবর নিই। তো যাই হোক, ওনার যখন ইচ্ছা রয়েছে নাতনির অন্নপ্রাশনটা এখানেই হোক, তাই একদিন অপেক্ষা করেই দেখি ম্যানেজারের আসার জন্য। তো চলুন, এখন তো যে কাজে বেরিয়েছিলাম সেই কাজটা সম্পূর্ণ হলো না, তো এখান থেকে এবার রোহন যাবে খানিকটা আড্ডা মারতে, আর আমি কিছুক্ষণের জন্য যাই বাবার বাড়িতে, ওখানে বাকিদের সাথে সময় কাটিয়ে আসি। কিট্টু চুপচাপ বসি, দুজনের জন্য সেম জিনিস একটা জবার গাছ, একটা গোলাপ গাছ। আমি বলছি বলতে একটাই। তো ঘড়িতে এখন প্রায় রাত 8:30 থেকে 9টা মতো বাজে। কিট্টুর এখন ডিনারের টাইম। ও মাঝে সাঝেই ও দিদুর বাড়িতে এসে ডিনারটা সেরে যায়, আর বাকি ব্রেকফাস্ট লাঞ্চ ও বাড়িতে ঠাম্মির হাতে খায়, আর ডিনারটা দিদুর কাছে করে যায়। আর বাড়িতে এসে মারা থাকাতে দেখতেই পেলেন কিট্টুর খাবানো নিয়ে বা খাবার বানানো নিয়ে আমাদেরকে সেভাবে কোনো চিন্তা করতে হয় না। তো রাত এখন প্রায় 9:30 মতো বাজে। তো আমি আর রোহন দুজনেই প্লেটে কুলচা আর চিলি চিকেন নিয়ে বসে পড়েছি। গ্লাসে দেখছিস মুখে নিবে না কেমন, পাশে অনেক ছানার পায়েস, এখনো লোককে দেওয়া হয় নাই কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে। নেদারল্যান্ডে থাকলে যেমন আমরা দেশের খাবার খুব মিস করতাম, তেমনি বাড়িতে আসার পরে মারা বলুন বা আত্মীয় স্বজনরা মিলে আমাদেরকে এত খাবার খাওয়ায়, প্রায় প্রত্যেক দিনই নিমন্ত্রণ থেকে যায়। যেমন ওই কুলচা আর চিলি চিকেন খাওয়ার নিমন্ত্রণ ছিল আমার জেঠুর ঘরে। তো রাত প্রায় 10:30-11টা মতো বাজে। কিট্টু দিদুর বাড়ি থেকে ঘুরে চলেও এসেছে, এখন ঘুমানোর জন্য তৈরি। এবার কালকে অনুষ্ঠান ভবনটা ফাইনাল হলে আমার একটা টেনশন কমবে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে সকলের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য কিট্টু সবাইকে বাই বাই বলে দাও।